মেহেরিনের স্বপ্নরং পর্ব সংখ্যা ৩১। লেখনীতে মির্জার সূচনা। এক বিকট শব্দ। এক মুহূর্তে দুজন চমকে ওঠে। হৃদ যেন স্বাভাবিকত সজাগ হয়ে ওঠে, মাথা ঘুরিয়ে তাকায় শব্দের উৎসে। মেহেরিনের চোখে ভয় মিশ্রিত বিস্ময় নিয়ে হৃদের দিকে তাকিয়ে বলে, এটা কিসের শব্দ? হৃদমুখ শক্ত করে ফেলে, যেন অজানা আশঙ্কা যেন হাওয়ায় মিলিয়ে যেতে চায় না। ছাদের গা পাশ ঘেঁষে বড় একটা ফুলের টব পরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। টবের পাশে মাটিতে গায়ে গুলির দাগ, আর একটু এদিক ওদিক হলে জীবন কেড়ে নিত ওই নির্লিপ্ত গুলি। হৃদ আগে এগিয়ে যায়, চোখে ছানা ভরা। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই, শুধু থমকে যাওয়া একটা সন্ধ্যা। সে চোখ সরিয়ে মাটিতে দাগ দেখে। এটা কে করলো? এমনটা কিভাবে হলো? কণ্ঠে ক্ষোভ নয়, ভয় হয় বিস্ময়ে মিশে। মেহেরিন ধীরে এগিয়ে এসে বলে, চলুন হৃদ ভাইয়া, আমরা নিচে যাই, এখানে থাকা নিরাপদ না। হৃদ কিছুক্ষণ চুপ, তারপর মুচকি এসে বলে, আমাদের বিয়েটা হতে চলেছে, আর তুমি এখন আমায় ভাই বলে ডাকছো? ভীষণ সিরিয়াস না ব্যাপারটা? মেহেরিন থমকে যায়, চোখে লজ্জা মিশ্রিত হয়ে মনে মনে বলে, তার তো ঠিকই, আর মাত্র 2 দিন, তারপর জীবনসঙ্গী বলবেন, তাতে কখনো ভাই বলে ডেকে ফেলা। একটা ছোট্ট হাসি দিয়ে নেয় সে, তারপর বলে, চলুন নিচে। হৃদ আর কিছু বলে না, চুপচাপ ওর পাশে হাঁটতে থাকে। নিচে নামতে দেখে বাড়িতে আবার বিয়ের আয়োজন নিয়ে আলোচনা শুরু হয়েছে। হৃদ বিয়ের তারিখ আর মাত্র 5 দিন পর। কিছুক্ষণ পর হৃদ, শান্ত আর আবির আর বাড়ির সকলে নিয়েই বেরিয়ে যায়। হৃদ কারোর সাথে সাদের ঘটনার কথা ভাগ করে না। সে জানে বললে চারপাশটা চিন্তায় আচ্ছন্ন হয়ে যাবে। মেহেরিন বারান্দায় বসে আছে, একা নয়। পাশে মেহবুবা, চুমকি আর মাহির। চুপচাপ এক নীরবতা। দুপুরের উৎসব যেন একটু থেমে গেছে। গুলিটা কে করলো? মাহির চোখ তুলে তাকায় বারান্দার আলো আধারিতে। আর যদি একটু দেরি এদিক ওদিক হতো ভেবেছিস? চুমকি আর মেহবুবা মাথা নাড়ে। কেউ কিছু স্পষ্ট করে বলতে পারে না, শুধু ভাবনায় ডুবে থাকে। বাড়িতে সবাই আলোপ আলোচনা করতে নিয়েই ব্যস্ত, আর মাহির বক্স বাজানো ছিল তার কাজ। মেহেরিন চুপ। হঠাৎ বলে, তোরা যা, ঘুমাবো আমি, এখন কথা বলতে ভালো লাগছে না। 3 জন মুখ চাওয়াচাওয়ি করে। একটা বোবা ইশারায় মেহেরিন আর বিরক্ত করার সিদ্ধান্ত নেয়। চুমকি মুচকে এসে বলে, এই যে সামনে তোর বিয়ে, এখন ঘুম না, এখন সেলিব্রেশন, আনন্দ কর, মজা কর। মেহেরিন কাজ ঝাঁকিয়ে বলে, যা তো, তোদের যা খুশি কর। তারপর মুখে একটু কৃত্রিম হাসি। চুমকি, মেহবুবা, মাহির চলে আসে। তখন হৃদের ফোন আসে। মেহেরিন ফোন হাতে নিয়ে নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ তাকিয়ে থেকেই ফোনটা ধরে। হ্যালো। হৃদের কণ্ঠে। কি করছো? কিছু না, আপনি কি করছেন? কিছু বলবেন? কাল আম্মু তোমাকে নিয়ে শপিংয়ে যেতে বলছে, কখন ফিরে আছো তুমি? মেহেরিন দ্বিধায় পড়ে যায়, তারপর আস্তে করে বলে, যখন আপনি বলবেন আমি রেডি থাকবো। আচ্ছা। হৃদ ফোন কেটে দেয়। মেহেরিন ফোনটা রেখে 2 হাঁটুর মাঝে মুখ গুজে ফেলে। মনে মনে বলে, এই মানুষটাকে আমি কেন কষ্ট দিব? উনি তো আমায় কিছুই করেনি। আমি তো যাকে চেয়েছি সে আমায় চায়নি, আমি যাকে চাইনি সে আমায় চাই। এইটাই কি আমার পৃথিবী, নাকি এটাই পৃথিবীর নিয়ম? একটা দীর্ঘশ্বাস ফেলে সে। হঠাৎ কি মনে হয়, ফোনটা তুলে একই নাম্বারের দিকে দেখে। ম্যাডাম লেখা সেই নাম্বারে। কবে আসবে তুমি? ওই পাশ থেকে কিছু শোনা যায় না, শুধু মেহেরিন বলে, আচ্ছা ঠিক আছে। তারপর ফোনটা কেটে রাখে। চুমকি আবার আসে। মেহেরিনের কাছে এসে মুখটা 2 হাতে তুলে ধরে, তুই কষ্ট পাস না, এখন আর কিছু করার নেই, বিয়েটা ঠিক হয়ে গেছে, হ্যাপি থাকার চেষ্টা কর। মেহেরিন চোখ বুজে চুমকিকে জড়িয়ে ধরে। চুমকির মাথা একটা চুমু খেয়ে ফিসফিস করে বলে, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, তিনি উত্তম পরিকল্পনাকারী। মেহেরিন শুধু মাথা নাড়ে। তারপর দুজনেই শুয়ে পড়ে। পরদিন সকালে শান্ত আর এক সূচনা। ফজরের নামাজ পড়ে মেহেরিন বেরিয়ে যায় বাগানে। শীতল ঘাসে জমা শিশিরের স্পর্শে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। জুতো খুলে ঘাসে পা রাখে। সেই ঠান্ডা ছোঁয়ায় মুখে একটা শান্তির হাসি খেলে যায়। চোখ বন্ধ করে ভাবে, আমার রব যা করবে আমার মঙ্গলের জন্যই করবে। দোলনায় বসে দোল খেতে খেতে হেসে ওঠে। ঠিক তখনই চুমকি এসে পাশে বসে। দুজনে একসাথে দোল খায়, হাসে। হঠাৎ করে এক নীল প্রজাপতি। দুজনে তাকিয়ে দেখে সেটা উড়ে যাচ্ছে, আর তারা দুজনে ছুটে চলে যায় প্রজাপতির পেছনে। হাসির ফোয়ারায় খুশির চিৎকার। কেউ দেখছে না ওদের।
কিন্তু যে দেখছে সে বুঝতে পারছে ওদের মুক্তির আনন্দ। দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে যায় দুজন, ঘাসের ওপর শুয়ে পড়ে। একটু হাঁপাচ্ছে, একটু হাসছে। এক মুহূর্ত সত্যির যেন নতুন জীবনের সূচনা। চুমকি, মেহু তাড়াতাড়ি আসো, নাস্তা রেডি। মালিহা মির্জা ডাক শুনে চুমকি আর মেহেরিন ধীরে ধীরে উঠে পড়ে। ভেতরে গিয়ে ফ্রেশ হয়ে সবাই একসাথে নাস্তা করে নেয়। বিকাল 4টা। মেহেরিন আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো চুলটা ঠিক করছে। রিদ বলেছে 4:20 এসে নিয়ে যাবে। মেহেরিন মুখ কোনো বাড়তি সাজ নেই, তবুও কেমন জানি একটা লাগছে। ঠিক 4:20 বাজতেই ফোন বেজে উঠল। নিচে আসো, রিদ গম্ভীর কণ্ঠ। মেহেরিন আসতে বলল, আচ্ছা আসছি। নিচে এসে দেখে সাদা শার্ট কালো প্যান্টে রিদ দাঁড়িয়ে আছে গাড়ির পাশে, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, ঠোঁটে এক চিলতে হাসি। মেহেরিনকে দেখে সামনে বসার দরজা খুলে দেয়। মেহেরিন উঠে বসে। রিদ ড্রাইভিং সিটে বসে বলল, সিট বেল্ট লাগাও। মেহেরিন চুপচাপ বেল্ট লাগিয়ে নেয়। গাড়ি ছুটছে শহরের রাস্তায়। রিদ কোথায় নিয়ে যাচ্ছে সেটা আগে থেকে বলেনি, তবুও মেহেরিন শুধু হ্যাঁ আর না উত্তর দেয়। রিদ আর কিছু বলে না, শুধু রাস্তার দিকে মনোযোগ রাখে। শপিং মলের সামনে গাড়ি থামে, দুজনই নামে। রিদ কিছুটা এগিয়ে এসে হাঁটে, মেহেরিন পিছে পিছে। মেহেরিনের জন্য শাড়ি, জুয়েলারি, পছন্দের কসমেটিক সবকিছু রিদ কিনতে সাহায্য করে। মেহেরিন বেশ কিছু বলতে চায় না, তবু কিছু কিছু জায়গায় রিদের মতামত নেয়। রিদ শুধু চোখে চোখে রাখে, তারপর বলে, তোমার পছন্দই আমার পছন্দ। অবশেষে রিদ বলে, চলো একটা রেস্টুরেন্টে যাই। মেহেরিন মুখে গম্ভীর করে বলল, আমি যাব না। রিদ জোর করে বলল, শুধু নরম গলায় বলল, একটু বসলেই তো হতো। আজ সারাটা দিন তুমি হাঁটলে, একটু রেস্ট নাও। শেষ পর্যন্ত রাজি হয় মেহেরিন। রেস্টুরেন্টে ঢুকে দুজনে এক কোনায় টেবিলে বসে। রিদ ওয়েটারকে বলে, একটা চকলেট আইসক্রিম আর একটা কোল্ড ড্রিঙ্কস। মেহেরিন চমকে তাকায়, আপনি জানলেন কিভাবে আমি আইসক্রিম খেতে পছন্দ করি? রিদ হেসে বলে, তোমার মুখে আজ দুপুরে যখন আইসক্রিমের নাম শুনলাম আর রাহি বলেছিল। মেহেরিন চুপ হয়ে যায়। কেউ তাকে এভাবে খেয়াল রাখে, এটা এতদিন বুঝে উঠতে পারেনি মেহেরিন। রিদ কফিতে চুমুক দেয়। মেহেরিন আইসক্রিম খেতে খেতে জানালার বাইরে তাকিয়ে থাকে। পাশের রাস্তায় ছায়া পড়েছে কাচের। তার মনের ভেতরে যেন অনকিত প্রশ্ন বারবার ধাক্কা দেয়, এই মানুষটা কিভাবে আমি ঠকাচ্ছি? একজনের মন রেখে আরেকজনকে বিয়ে করতে চলেছি। রেস্টুরেন্টের সেই নিরালয় দুজনেই অনেকক্ষণ চুপচাপ। হঠাৎ রিদ বলে উঠল, মেহু একটা প্রশ্ন করব, সত্যি বলবে প্লিজ? হ্যাঁ বলেন। মেহেরিন চমকে ওঠে, তাকায়। এই বিয়েটা কি তুমি সত্যি নিজের ইচ্ছেতে করছো? কারো কথা ভেবেছো নাকি নিজের মতে? হৃদের গলা শান্ত, একেবারে নিঃশব্দের মতো। মেহেরিন চোখ নামিয়ে ফেললো কিছুক্ষণ, তারপর ধীরে বলল, হ্যাঁ নিজেই করছি, জোর করে কিছু করছি না। হৃদ কিছুক্ষণ চুপ থাকে, তারপর নরম গলায় আরেকটু প্রশ্ন করে, তুমি কি কাউকে পছন্দ করো মানে করতে এমন কিছু? মেহেরিন চমকে তাকায় হৃদের দিকে। হৃদ একরাশ হাসি নিয়ে বলে, কি হলো বলো? আমরা তো ভালো বন্ধু, তাই না? মেহেরিন মাথা নাড়ে। হৃদ আবার বলে, তাহলে বন্ধুকে বলতে সমস্যা কিসের? মেহেরিন হৃদের চোখে চোখ রাখে, গলায় কোনো কম্পন নেই, শুধু এক চিলতে শান্তি। হ্যাঁ করতাম। একজনকে খুব ভালোবাসতাম, বিশ্বাস করতাম, কিন্তু সে প্রতারক ছিল। সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে। হৃদ মাথা নিচু করে হেসে ফেলে। মেহেরিন অবাক হয়ে তাকায়, এ কথা কেউ হেসে ফেলে? হৃদ আবার বলে, তাহলে আমাকে বিয়ে করছো কেন? মেহেরিন নিঃশ্বাস নিয়ে বলে, কারণ আমি জানি আপনি ভাঙা বিশ্বাসের মানুষ না, আপনি একজন ভালো মানুষ। আমি আপনাকে এখনো ভালোবাসি না, কিন্তু নিজেকে তৈরি করব, আপনাকে মেনে নিতে চেষ্টা করব। সময় দিন আমাকে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। হৃদ মাথা নাড়ায়, আস্তে করে বলে, আচ্ছা। তারপর দাঁড়িয়ে যায়, চলো বাড়ি ফেরা যাক। গাড়িতে ওঠার পর দুজনেই চুপ, কোনো কথা নেই, শুধু শহরের বাতিগুলো চলে যাচ্ছে জানালার বাইরে দিয়ে। মেহেরিন বাড়ির সামনে গাড়ি থামে। মেহেরিন দরজা খুলে নেমে চলে যাচ্ছিল, তখনই হৃদ ডেকে ওঠে, মেহু। পেছনে ফিরে তাকায় মেহেরিন। হৃদ জানালার ফাঁক দিয়ে বলে, আমাদের বিয়ে হোক বা না হোক, আমরা কিন্তু ভালো বন্ধু হয়ে থাকবো আজীবন। আমি তোমার অনুভবকে সম্মান করি। আর একটা কথা বলি, তুমি খুব ভালো একটা মেয়ে, আর ভালো মানুষদের আল্লাহ কখনো নিরাশ করে না। মেহেরিন হেসে বলে, আপনিও খুব ভালো। হৃদ হেসে আল্লাহ হাফেজ বলে গাড়ি চালিয়ে চলে যায়। মেহেরিন ধীরে ধীরে দরজা খুলে ঘরে ঢোকে। ভেতরে সেই পুরনো চেনা ঘর, কিন্তু
মনটা কেমন যেন হালকা হালকা লাগছে আজ। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসে মেহেরিন আস্তে করে এক গভীর নিঃশ্বাস ফেলে। অদ্ভুত হালকা এক অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতর থেকে। হয়তো সেটা অস্থির, হয়তো সেটা মেনে নেওয়ার, হৃদকে মানিয়ে নেওয়ার, বা এমন কিছুই, কিন্তু শান্তি তো লাগছে আজ। মেহেরিনের হৃদের বলা কথাগুলো বারবার কানে বাজছে। আমাদের বিয়ে হোক বা না হোক, আমরা কিন্তু ভালো বন্ধু হয়ে থাকবো আজীবন। এটা কেন বলল উনি? তারপর বারবার ভাবে, এমন নির্ভরতা, এমন শ্রদ্ধাশীল সম্পর্ক সবাই কি পায়? মেহেরিন এবার আকাশের দিকে তাকিয়ে ভাবে, এই মানুষটাকে যদি একটু আগে আসতো, যদি সবকিছু একটু আগে জানতো, তবে কি জীবনটা অন্যরকম হতো? আকাশ পাতাল ভেবে ভেবে একসময় চোখে ঘুম নেমে আসে তার। চোখ বন্ধ হতেই মনের কোণে এক নিঃশব্দে গেঁথে ওঠে হৃদয়ের এক মৃদু হাসি আর বন্ধুর মতো ভালোবাসার আশ্বাস। দিনগুলো যেন পানির মতোই গড়ে গেল। শপিং করা, বিয়ের বাজার, বাড়িঘর সাজানো, আত্মীয় স্বজনকে দাওয়াত করা, সবকিছু যেন হুট করে হয়ে গেল তাড়াতাড়ি। আজ মেহেরিনের গায়ে হলুদ। বাড়ির চারপাশটা সাজসজ্জে রব, রঙিন ঝালর, ফুলের তোড়া, আলোকসজ্জা, সব মিলিয়ে এক স্বপ্নের পরিবেশ। নিকটাত্মীয়রা চলে এসেছে। ঘরের ভেতর বাইরে উৎসবের আমেজ। চুমকি, আরফা আর মেহবুবা ব্যস্ত হয়ে হলুদের আয়োজনে। মাহির, আরশ ছেলেদের দলে ব্যস্ত বাইরে থেকে অতিথির দেখভাল করতে, স্টেজ সাজানো নিয়ে। এক কোণে মেহেরিন বসে আছে হলুদ শাড়িতে, চুলে গাঁদা ফুলে, হাতে মেহেদি। পার্লারের মেয়েরা তার সাজ শেষ করেছে। মেহেরিনের মুখে এক অদ্ভুত নিঃশব্দ প্রশান্তি। হঠাৎ সে এমডাম লেখা সেই নাম্বারটি আবার কল দেয়। কল রিসিভ করতেই, তোকে খুব মিস করছি। ওপাশ থেকে শোনা যায় না, শুধু মেহেরিন বলে ওঠে, এই বিয়ের প্রস্তুতি সবাই চলছে, কিন্তু সবাই আছে, শুধু নেই তোর এক্সাম। তোর পড়ার সময় বৌভাতে আসবি তো? তারপর নিজেই হেসে বলে, আচ্ছা। এই কথাগুলোর মাঝে রাহি আর নূপুর আসে মেহেরিনের কাছে। তাদের হাতে গায়ে হলুদের তত্ত্ব। মেহেরিনের দিকে তাকিয়ে একসাথে বলে ওঠে, মাশাআল্লাহ, আমাদের ভাবি তো দেখতে একদম নায়িকার মতো। মেহেরিন হেসে ফেলে। তাদের পাশে বসে গল্পে মেতে ওঠে। একটু পর চুমকি, আরফা আর মেহবুবা এসে যোগ দেয় আড্ডায়। মালিহা মির্জা এসে ট্রেতে করে নাস্তা এগিয়ে দেয় মেয়েদের সামনে। ঘরের মাঝে কেউ আর এক কোণে হাসি মেহেরিন আর চুমকির ছায়া। রাতের আকাশ ভরা তারা আর বাড়ির বাগান ভর্তি আলো। স্টেজের মাঝে বসে আছে মেহেরিন, গায়ে হলুদের তাজা ফুলের গহনা আর হাতে মেহেদির রং, মুখে এক চাপা কোমল হাসি। চারপাশে রঙিন আলোয় ঝলকানি, ফ্লোরে ফুল বিছানো। মেহেরিনের সামনে স্টেজে শুরু হয় গান বাজানো, নাচ। চুমকি, মেহবুবা, আরিফ, আরফা, আরশ, রাহি আর নূপুর সবাই এক উচ্ছ্বাসে পায়ে ছন্দ। তারা সবাই মিলে মেহেরিনের এক চমক পারফরমেন্স উপহার দেয়। চুমকি হাসতে হাসতে প্রাণ যায়। মেহবুবা গানের তালে তালে ঘুরছে শাড়ি উড়িয়ে, সবার চোখে মেহেরিনের দিকে। আর মেহেরিন, সে তো শুধু তাকিয়ে আছে এই মানুষগুলোর দিকে যারা তার চারপাশে ভালোবাসার মতো ছড়িয়ে আছে। সন্ধ্যা গড়িয়ে রাত, হলুদের অনুষ্ঠান শেষ হয় হাসি ভালোবাসার অসংখ্য ফটোশ্যুটের মধ্যে। কিন্তু সেই কোলাহলের মাঝেও যাকে ঘিরে এই আয়োজন, মেহেরিন চুপচাপ বসে আছে। পাশে মেহবুবা, চুমকি, আরফা বিশ্রাম নিচ্ছে। খাওয়া দাওয়া শেষে তারা অপেক্ষা করছে পার্লারের লোকদের জন্য। মেহেরিন মনে মনে নিজেকে শান্ত করার চেষ্টা। একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, এত কিছু পেরিয়ে আজ এই দিন। তবে আজ আমি আরেকজনের স্ত্রী হতে চলেছি। এটা কি ঠিক? সে অতীতের ছায়া কেন আমাকে স্পর্শ করছে? ঠিক তখনই চুমকি তার হাত টেনে নিয়ে যায় বাড়ির উঠান থেকে রং খেলার প্রস্তুতি। মেহেরিন দাঁড়িয়ে দেখে সবাই ভেসে আছে রঙে, কেউ কাউকে চিনছে না, সবাই যেন রঙে ভূত হয়ে গেছে। মেহেরিন চুপচাপ হাসে, সেও ধীরে ধীরে রং মেতে ওঠে, দৌড়ায় সবার সাথে, গায়ে রং মাখায়। ঠিক সেই মুহূর্তে একটা হাত ছুঁয়ে দেয় তার গাল, নীল রঙে ঢেকে যায় তার মুখ। মেহেরিন চমকে উঠে তাকায়। ভিড়, রং, কোলাহল সব মিলিয়ে সবকিছু বোঝা যায়, কিন্তু এক টুকরো গন্ধ, এক পরিচিত পারফিউমের ছোঁয়া মনে করিয়ে দেয় কারো উপস্থিতি। কবি সাহেব। তার মনের গহীনে একদম আলোর মতো কারণে সেই চিন্তা। কিন্তু কিছু নিশ্চিত হওয়ার আগেই চুমকি এসে মেহেরিনকে আবার টেনে নিয়ে যায়। এবার গোসলের জন্য রং মুছে ফেলা হবে।
কিন্তু মনে হয় রং লাগলো তার কি হবে। ঘর সাজানোর আয়োজন নিয়ে প্রতিচ্ছবি দেখতে লাগলো। চমকে ওঠে মেহেরিন। সাদা কালো সাজে গহনায় ঝলকে যেন এক এক করে পরিপূর্ণ নববধূ। চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, কপালে টিকলি, সব কিছুই যেন নিখুঁত। তবুও ভেতরটা খুঁতখুত করছে। বিছানার পাশে বসে আছে। সাজা শেষ, অপেক্ষা শুরু। মনের ভেতর ঝড় থামছে না কিছুতেই। ওই ছোঁয়া, ওই মুহূর্ত ছুঁয়ে এক স্নায়ু তাকে যেন রঙের ছোঁয়ার সাথে অবচেতন এক গন্ধ। একটাই নাম, কবি সাহেব। কাউকে বলে উঠতে পারেনি কিছুই। চুমকি, মেহবুবা কেউ জানে না। মেহেরিন শুধু চুপচাপ বসে আছে, ভীষণ অস্থির হয়ে। মন শান্ত করতে পারছে না। বারবার দোয়া ইউনুস, আয়াতুল কুরসি, চারকুল সব পাঠ করছে। সূরা আর রহমান। শব্দে শব্দে, আয়াতে আয়াতে সে ডুবে যায়। চোখের কোণে ভিজে আসে। ভেতরে ভেতরে ভার একটু হালকা পেল। মনে হয় এখন একটু শান্তি পেল। একটু নিঃশ্বাস নিতে পারলো বলেই মনে হচ্ছে তার। খুব অস্থির লাগছিল এত। নববধূ সাজে মেহেরিন চুপচাপ স্টেজে বসে। তার পাশে চুমকি। মুখে এক টুকরো হাসি নেই। হাত পা ঠান্ডা হয়ে আসছে মেহেরিনের। কিন্তু বাইরে কেউ টের পাচ্ছে না। জীবনের সবচেয়ে সুন্দর দিন, তবুও কোথাও এক ফাঁকা, এক শূন্যতা। বরযাত্রী বসে আছে, সবাই খেয়ে নিয়েছে, গল্প করছে, অপেক্ষা করছে শুধু বরের। কিন্তু বর কোথায়? ঘড়ির কাঁটা 12টা দেখে ঘুমড়ে ওঠে। কেউ ফিসফিস করে বলছে, এখনো এলো না কেন? রেদওয়ান তালুকদার, মেহেরিনের বাবা, গম্ভীর মুখে উঠে দাঁড়ায়। সবার সামনে গলা কাঁপতে কাঁপতে বলে, ফোন বন্ধ বলছে। কোথায় গেল? কিছু বুঝতে পারছে না। চোখে একরাশ চিন্তা, ঠোঁট চেপে হতাশা। সবার ভেতরে শুরু হয় কানাঘোষা গুঞ্জন। বর কি আসবে না? কারোর সাথে কি কিছু হয়েছে? কিছু হলো নাকি ছেলেটার? শান্ত, রাকিব কম করে হলেও শতবার ফোন করেছে, ফোন বন্ধ। এদিকে মেহেরিন স্টেজের এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছে। জীবনের সবচেয়ে বিশেষ দিনে যেন এক জীর্ণশীর্ণ পুতুল সে। এই যখন সবার দৃষ্টি বরের খোঁজে বিভ্রান্ত, তখন ইশারা চুমকি কিছু বলে। চুমকি হেসে মাথা নাড়ে। তারপর গানের বক্সে বেজে ওঠে এক রোমান্টিক ট্র্যাক। স্টেজের আলো বদলায়। সবাই চমকে ওঠে। রাহি, রাকিব, শান্ত, চুমকি চারজনই স্টেজে ওঠে এক কাপল ডান্স শুরু করে। সবার মন অন্যদিকে চলে যায়। সবাই একই নাচে ব্যস্ত। হঠাৎ শান্তর ফোনে একটা SMS আসে, প্রেরক রিত। শান্ত ফোনটা দেখে তারপর ধীরে ধীরে পড়ে, আমি সিঙ্গাপুর যাচ্ছি। কেন যাচ্ছি তা এখন বলতে পারবো না। আমি মেহেরিনের যোগ্য নই। ও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য, আর আমি সে ভালোবাসা না। আমি যাচ্ছি। আমার জীবনে একজন প্রিয় মানুষ জীবনের খুব কষ্ট করেছে। তার দরকার এখন। কাউকে কিছু এসব বলবি না। শুধু বলে দে আমি এই বিয়ে করছি না। আমি চলে গেছি। বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি। শান্ত স্থির হয়ে যায়। কথা হারিয়ে ফেলে কয়েক মুহূর্তের জন্য। তারপর মাথা নিচু করে ফেলে। রিত চলে গেছে, বিয়ে হবে না। সবার মুখে নীরবতা। আলো ঝলসে আসে এক মুহূর্তেই, যেন চারিদিক বোবা হয়ে যায়। বিয়ের দিন যেখানে আনন্দ আশা ছিল, সেখানে আরেকটা অন্ধকার সত্য বয়ে নিয়ে আসলো। বরের কোনো খবর নেই। রিত বিয়ে করতে আসেনি। রেদওয়ান তালুকদার চিন্তিত পড়ে গেল। শরীরের শক্তি হারিয়ে অবিশ্বাসের চোখে একটানা ফোনে তাকিয়ে থাকে। তার ছেলে আজ তার অমূল্য রত্ন, তার গর্ব এভাবে তার মাথা হেড করে চলে গেল। সেটা সে বিশ্বাস করতে পারছে না। বিয়েটা হবে না, এমন অশনি সংকেত যেন পুরো বাড়ি ভেসে উঠছে। শান্তর কথা শুনে সবার ভেতরে এক শোকের জোয়ার। রাহি আর নূপুর অবিশ্বাসে একে অপরের দিকে তাকাচ্ছে। তারা বিশ্বাস করতে পারছে না রিত চলে গেছে। মেহেরিনের জন্য ভালোবাসা দেখেছে সে হৃদের মধ্যে, কিন্তু রিত কেন এমন করলো? সে তো মেহেরিনকে পাগলের মতো ভালোবাসতো। মেহেরিনের বাবা রেদওয়ান তালুকদারকে বলল, কেন হৃদ এই কাজটা করলো? এখন আমার মেয়ের কি হবে? আকরাম চৌধুরী ধীরে ধীরে এসে উপস্থিত হন। ঘৃণা মিশ্রিত চোখে তাকিয়ে মৃদু গলায় বলল, এই নাটকের মানে কি? আপনার ছেলে যেহেতু আমাদের মেয়েকে বিয়ে করবে না, সেটা আগে কেন জানালো না? এভাবে বিয়ের দিন পালিয়ে যাওয়ার মানে কি? আমরা তো আমাদের মেয়ের জন্য আপনাদের কাছে প্রস্তাব চাইনি। আপনারা এসেছিলেন প্রস্তাব নিয়ে, তাহলে কেন এমন করলেন? মেহেরিনের মা মন ভরাক্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফাইজা চৌধুরীর পাশে এসে তার চোখে অশ্রু। কানাঘষা শুরু হয়েছে আশেপাশের মানুষের। কারো মুখে বিস্ময়, কারো চোখে অপমান, কেউ আবার জলঘোলা করে মাছ ধরতে ব্যস্ত। কিন্তু মালিয়া এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, নিশ্চয়ই মেয়ের চরিত্রে সমস্যা ছিল। কিছু মহিলা, সরি এখানে মালিয়া না, কিছু মহিলা
কিছু মহিলা এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে বলছিল, নিশ্চয়ই মেয়ের চরিত্রে কিছু সমস্যা ছিল, না হলে বর এমন দিনে পালাবে কেন? আজকালকার মেয়েদের বিশ্বাস নেই, কে জানে কার সাথে কি করত। মেহেরিন চুপচাপ স্টেজে বসে শুনছে, তার চোখে জল আসতে চাইছে, কিন্তু সে কাউকে দেখাতে চায় না। সে কাঁদছে না, সে লড়ছে, কিন্তু সে বাজেভাবে কথাগুলো একদম কানে নিতে পারছে না। কার সাথে কি করেছে কে জানে। ঠিক তখনই সে আর থামতে পারে না, ধীরে ধীরে স্টেজ থেকে উঠে দাঁড়ায়। শত শত মানুষের মাঝখানে দাঁড়িয়ে গর্জে ওঠে, আপনাদের এত বড় সাহস কে দিল আমার নাম নিয়ে এত কথা বলার? আজ আমার বিয়ে ভেঙেছে মানে এই নয় যে আমি দোষী, মেয়েদের বিয়ে ভাঙা মানে এই নয় মেয়ের চরিত্রে কোনো সমস্যা আছে। প্রমাণ করে দিন কার সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল। যদি প্রমাণ দিতে না পারেন তাহলে শুনে রাখুন, আমি মেহেরিন মির্জা এই জীব টেনে ছেড়ে ফেলবো। আমার নামে আর একটা বাজে কথা উচ্চারণ করলে, আমার চরিত্রের দিকে আঙুল তুলে সেই আঙুল আমি ভেঙে ফেলতে দুইবার ভাববো না। চারপাশ হিম হয়ে যায়। এক মহিলা ফিসফিস করে বলে ওঠে, এই মেয়ের ব্যবহারই তো প্রমাণ করে দিচ্ছে ওই ছেলে ঠিক কাজ করেছে। এমন বেয়াদব মেয়ে কে বিয়ে করতে চাইবে? মেহেরিন সে মহিলার দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। ঠিক তখনই ফাইজা চৌধুরী, মেহেরিনের ফুপি, ভিড় ঠেলে এসে দাঁড়ায়। মহিলার গালে কষে একটা থাপ্পড় মারে, আর যদি আমার ভাইয়ের মেয়ের দিকে একটা বাজে কথা বলিস আমি তোকে নিজের হাতে শেষ করে ফেলবো। নিজের মেয়ে চরিত্র জানিস? আগে আয়নায় মুখ দেখে আয়, তারপর কথা বলিস। তোর সাহস কি করে হয় আমার বাড়ির মেয়ের দিকে আঙুল তুলে বাজে কথা বলার? মঞ্চে ঝড় বয়ে যায়, লোকেরা নিঃশব্দে তাকিয়ে থাকে, যেন সময় থেমে গেছে। এদিকে আরশ মাকে বলে শান্ত হতে। ফাইজা চৌধুরী তীব্র রাগে কাঁপছে, আর সেই মুহূর্তে সবাইকে চমকে দিয়ে রেদওয়ান তালুকদার হাত জোর করে সামনে এসে দাঁড়ায়। চোখে পানি, কণ্ঠে ভেঙে বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমি দায় নিচ্ছি। আমার ছেলে এই কাজের জন্য আমি মেহেরিন আর তার পরিবারের কাছে লজ্জিত করে ফেলেছি। আমি ক্ষমা চাই। আমি জানি ক্ষমা চাইলে সব ঠিক হয় না, কিন্তু আজ যদি একটা ভালো মানুষ ভেঙে যায় সেটা আমি সইতে পারবো না। দয়া করে আমাকে মাফ করে দিন। আপনারা দয়া করে মেহেরিন মাকে কোনো বাজে কথা বলবেন না, তার কোনো দোষ নেই। পাশে দাঁড়িয়ে থাকা ফিরোজ মির্জা, মালিহার বাবা, চোখে চোখ রেখে বলে, ক্ষমা চাইবেন না মিস্টার তালুকদার, তবে মেহেরিন আমার মেয়ে, সে ভাঙবে না। সে আজ ভাঙলে কাল সে মাথা উঁচু করে দাঁড়াবে। আর আপনার ছেলে, সে পালিয়ে বাঁচলেও নিজের চোখে তাকাতে পারবে না, কারণ সে শুধু আমার মেয়ে নয়, আমাদের বিশ্বাস, সম্মান, ভালোবাসার সাথে প্রতারণা করেছে। এমন টানা উত্তেজনার মুহূর্তে হঠাৎ একটা বক্সে সাউন্ড সিস্টেমটা বেজে উঠল। সে একই চেনা সুর। একসাথে তাকিয়ে সবাই গেটের দিকে। দরজা ফাঁক হয়ে গেল। ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলো ছেলে, ঘোড়ায় চড়ে, গায়ে বরের পোশাক। পাশে দাঁড়ানো অন্য আরেক ছেলে, আর অন্য পাশে একটা মেয়ে, তাদের সাথে ব্যান্ড পার্টি। তাদের এক ঝলকে দেখে চিনে ফেললো সবাই। মেহবুবার চুমকি চিৎকার করে উঠল, রাজ ভাইয়া! সবাই অবাক, বিস্ময়, হতভম্ব। যারা চেয়েছিল তারা বলছে, কে এই ছেলে? একে বর্ষে যে কে কেন এসেছে? কি হচ্ছে এসব? লাবিব গান ছিল, গানের কথাই যেন আবার মনের মধ্যে ঘূর্ণিপাক তুলে দিল। ছোট ভাই কি করে ভাইয়া, আজ বানাইয়া কিয়া সাইয়া। এই গানের তালে তালেই এই মেয়েটি কি সুর মিলালো। লো চালি মে আব কি ভাই কি তের লো চালি মে। রাজ ধীরে ধীরে গানের সুরে দারুণ কোরিওগ্রাফি নাচতে নাচতে মেহেরিনের দিকে এসে থামলো। তেরে ঘোড়া আই মে তেরি তুচকো লেনে। লাবিব ওই মেয়ের সাথে, রাজের সাথেও নাচছে। মেহেরিন নিথর স্তর, এই আবির্ভাব কিছুতেই কল্পনা করতে পারছে না। তার চোখে জল এসে গেছে, কিন্তু তবুও সে তাকিয়ে আছে। একই স্বপ্ন নাকি বাস্তব? রাজ থেমে যায়। মেহেরিন একদম কাছে এসে তার চোখে চোখ রাখে। চোখ দুটো যেন বলে উঠল, তোমার পাশে থাকতে চেয়েছিলাম আজীবন, আজ যদি সুযোগ দিও। আকরাম হেসে বলে, এগিয়ে সে জড়িয়ে ধরে রাজকে। রাজও জড়িয়ে ধরলো এক আবেগে। তারপর সবাইকে উদ্দেশ্য করে রাজ উচ্চস্বরে বলে উঠল, এই বিয়ে হবেই। মঞ্চের নীরবতা। মেহেরিন এক মুহূর্তে দাঁড়িয়ে রইল, তার চোখ বুকে ঘৃণা। সে ফুঁসে উঠল, আপনি একটা কথাও বলবেন না? আর আপনি ভাবলেন কি করে আপনার মতো একজন মানুষকে আমি বিয়ে করব? আমি মেহেরিন মির্জা, কখনোই আপনাকে বিয়ে করব না। রাজ হেসে বলল, তুমি করবে না তো তোমার 14 গোষ্ঠী করবে। মেহেরিন হকচকিয়ে গেল। রাজের এমন গম্ভীর দাম্ভ দেখে সে তাকিয়ে রয়েছে তার দিকে।
মেহেরিন তার দিকে ঘৃণা ভরা চোখে তাকালো, মনে মনে ভাবলো এই মেয়েটা। রাজ তখন বলল, ও আমার বোন, লাবিবের বোন লামিয়া। মেহেরিন অবাক হয়ে তাকালো। মেয়েটি এগিয়ে এসে মেহেরিনকে জড়িয়ে ধরলো। মেহেরিন স্তব্ধ ও নির্বাক, তবুও তার মনে একটু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যদি কবি সাহেবের বোন হবে তবে সেই দিন ওইসবের মানে কি? রাজ চোখে চোখ রেখে বলল, আমরা তোমাকে দেখিয়ে গিয়েছিলাম ওইখানে তোমার প্রতিক্রিয়া জানতে। এই কথা শুনে মেহেরিনের ভেতরটা সমস্ত কষ্ট, অপমান, ভালোবাসা, ভুল বোঝাবুঝি একসঙ্গে বিস্ফোরিত হলো। এতদিন গুমড়ে গুমড়ে মরার স্মৃতিচরণ হলো। কতটা কষ্টে ছিল সে এই বেয়াদব লোকটার জন্য। কি একটা অভিনয়! রাগে, দুঃখে, কষ্টে, ঘৃণায় উত্তাল হয়ে উঠল রাজের ওপর। রাজের গালে সজোরে এক চড় বসালো। আমি তোকে যখন বিয়ে করব না শুনেছিস কোনোদিন না? চিৎকার করে উঠল মেহেরিন। সবার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। চারপাশে স্তব্ধতা। রাজ গাল চেপে ধরে কাকিয়ে বলে উঠল, উফ, এত জোরে কেউ মারে? কি জোরে মায়ের রে! তাকে দেখে কিছুমাত্র লজ্জা বা অনুতাপ নেই, তবুও হাস্যকরভাবে তাকিয়ে রইল। ফিরোজ মির্জা এগিয়ে এসে বলল, রাজি হয়ে যা মা, এতে তোর ভালো। কিন্তু মেহেরিন দৃঢ় গলায় বলে উঠল, না বাবা, কখনোই না। প্রয়োজনে আমি আজীবন অবিবাহিত থাকবো, তবুও ওকে বিয়ে করব না। রাজ মেহেরিনের সামনে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, বিয়ে করবে কি না? মেহেরিন এক মুহূর্ত দেরি না করে দৃঢ় কণ্ঠে উত্তর দিল, জীবনেও না। চুমকি, মেহবুবা, আরফা সবাই তাকে বোঝাতে চেষ্টা, কিন্তু মেহেরিন কিছু শুনল না। ঠিক তখনই রাজ পকেট থেকে একটা পিস্তল বের করলো, মাটিতে গুলি ছড়ল। এক প্রকার ডেভিল হাসি দিয়ে বলল, ধীরে ধীরে বন্দুক মেহেরিনের বাবার মাথায় ধরল। চারপাশ শিউরে ওঠার মতো নিস্তব্ধতা। ফিরোজ মির্জা ফিসফিস করে বলল, মেয়ের হাতে আমার মেয়ের হাতে আবার মার খাবে তুমি বাবা? রাজ ফিসফিসে উত্তর দেয়, আপনি কেমন মেয়ে ডাউনলোড করেছেন শ্বশুর আব্বা? কেমনে মারলো বিশ্বাস করেন? আমার চাপার দাঁত মনে হচ্ছে নড়ে গেছে। শেষের জন্য দুঃখ হচ্ছে, বলল রাজ। ফিরোজ মির্জা, আহারে থাক বাবা, অমন মায়ের খাওয়ার অভ্যাস করে নিও। রাজ অসহায় মুখে তাকালো, শিশুর আব্বা। ফিরোজ মির্জা হাসি পেয়ে গেল, চেপে হেসে হাসলো। মেহেরিনকে বোঝানোর জন্য চেষ্টা করছে। ফিরোজ মির্জা আতঙ্কিত হওয়ার ভান করলো, মেহু, রাজি হয়ে যা মা। মেহেরিন হতভম্ব। নিজের বাবার মাথায় বন্দুক তাক করে তাকে এটা বিশ্বাস করতে হবে? কিছুতেই না। তবুও সে ঠোঁট কামড়ে উত্তর দেয়, আমার বাবাকে ছেড়ে দাও, আমি রাজি। রাজ বন্দুক নামিয়ে নেয়, দুষ্টু হাসি দিয়ে এগিয়ে আসে মেহেরিনের দিকে। কিন্তু মেহেরিন তখনও নিজের বুদ্ধির খেলায় মেতে আছে। আচমকা এক ঘুষি মেরে দেয় বন্দুকে। রাজের হাত থেকে ছিটকে যায়। তারপর রাজের কপালে বন্দুক ঠেকিয়ে দাঁড়ায়। চোখে আগুন, গলায় স্বর তেজ, ঠোঁটে এক বড় সাহস। আমার বাবার কপালে বন্দুক ধরিস আর ভাবছিস আমি তোকে বিয়ে করব? রাজ পুরোপুরি স্তম্ভিত। বলল, বউ, তুমি তো পুরো খুব ডেঞ্জারাস। আমি তোমার ভবিষ্যৎ স্বামী। প্লিজ শোনাবো, আমার সাথে এমন করো না, তাহলে তোমার পাপ হবে, পাপ। বন্দুকটা নামাও, আমি ভয় পাচ্ছি বউ। মেরিন চিৎকার করে ওঠে, চুপ। ঠিক তখনই রাজ লাবিবকে ইশারা করে। লাবিবও লোকদের সিগন্যাল দেয়। মুহূর্তে লোক ছুটে আসে। চুমকি, মেহবুবা, মেহেরিন, মা, ফুপি সবার মাথায় বন্দুক ধরে। ঘরের বাতাস ভারী হয়ে যায়, যেন যুদ্ধ শুরু হতে চলেছে। রেদওয়ান তালুকদার বলে ওঠে, এই ছেলে, কি করছো তুমি? ছেড়ে দাও। সবাই কেমন করছো কেন? রাহিয়া, নূপুর ভয়ে কাঁপছে। ওদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে রাকিব। শান্ত অস্থির হয়ে চুমকির মাথার বন্দুক দেখে। মেহেরিন নিঃশব্দে দাঁড়িয়ে, চোখে এক ঝড়। সবার চোখের সামনে নিজের জীবনের নিয়ন্ত্রণ তুলে দিয়েছে আজ সে। নিজের কাপা হাতে বন্দুকটা নামিয়ে নিল। রাজ অন্যদিকে তাকিয়ে কাপা গলায় বলল, ওদের ছেড়ে দিন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। চারদিকে সবাই হতবাক, কেউ অবাক, কেউ অবিশ্বাসী, কিন্তু রাজের চোখে সরল, ঠোঁটে এক টুকরো হাসি, মাই মুমরে। তারপর চারপাশে তাকিয়ে গান পয়েন্ট রেখে বলল, আজ এই মঞ্চে বিয়ে হবে। সবাই শুনে রাখুন, কাজী সাহেব শুরু করুন। সবার চক্ষু চড়ক গাছ। কেমন বর পারিবারিকভাবে জিম্বি করে বিয়ে করছে, সাহস কি? এক মুহূর্তে সবাই নিস্তব্ধতা। এ সময় এক মহিলার গলা ভেঙে আসলো। ওর বাবার নাম রুদ্র শিকদার আর মা ফারজানা শিকদার। তাদের একমাত্র ছেলে রাজ শিকদার। এক ঝড় বয়ে যায় লোকদের ভেতর। সবার চোখে ঘুরে যায় মহিলার দিকে। রূপা বেগম দাপটের সঙ্গে প্রবেশ করে বিয়ের মঞ্চে। তার চোখে মুখে আনন্দের ঝলক, মুখে অবিশ্বাসী হাসি। তার আজ এখানে আশা করেনি।
পুরো ইতিহাস করলো যেন অদ্ভুত এক বিয়ের। রাজ, লাবিব, লামিয়া, রূপা বেগম একসঙ্গে হেসে উঠল রেদওয়ান তালুকদারের অবস্থা দেখে। উচ্চস্বরে অষ্টহাসিতে যেন তারা জানতো এই মুহূর্তেটা আসবে। আর ঠিক তখনই চুপ করে বসে থাকা রেদওয়ান তালুকদার ভিড় ঠেলে এগিয়ে আসেন। রূপা বেগমের সামনে এসে দাঁড়ান, চোখ বিষময়, ঠোঁট শুকিয়ে গেছে। অসম্ভব, কেঁপে উঠল তার কণ্ঠ। বলেই দুপা এগিয়ে যান। সবাই নিস্তব্ধ, সবার দৃষ্টি রূপা বেগমের দিকে। রূপা বেগম ধীরে ধীরে এগিয়ে গেলেন, তার মুখে কুটিল হাসি, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তিনি সামনে দাঁড়ানো রেদওয়ান তালুকের চোখে চোখ রেখে, আরে রেদু, কেমন আছিস তুই? রেদওয়ান তালুকদার হতভম্ব, তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারী কি সত্যি রূপা? কণ্ঠটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল, কিন্তু ওর বেঁচে থাকাটা অসম্ভব। তুই বেঁচে আছিস রূপা? অবিশ্বাসের স্বরে বলল রেদওয়ান। রূপা বেগম হেসে উঠলেন, সেই হাসিতে ছিল মিথ্যা ব্যথা, ছিল বিজয়ের স্পষ্ট ছাপ। হ্যাঁ রে, দেখ আমি বেঁচে আছি, তোর সামনে দাঁড়িয়ে আছি। একটুখানি থেমে গেলেন তিনি, বললেন, জানিস রিদু, হায়নার দল আমাদের শেষ করে দিতে চেয়েছিল। আল্লাহর রহমতে আমি এখনো বেঁচে আছি, কিন্তু জানিস ওরা মেরে ফেলেছে রুদ্রকে, মেরে ফেলেছে ফারজানাকে, আমার বড় ছেলে হাবিবকেও মেরে ফেলেছে ওরা, আসলামকেও মেরে ফেলেছে। আর জানিস ফারজানা আর রুদ্রর ছোট্ট মেয়েটাকে, তাকেও ছাড়েনি ওরা। ওরা নিয়ে গেছে সেই ছোট্ট দুধের শিশুটাকে। তার কণ্ঠ ক্রমশ কাঁপছিল, চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল জল। ওরা আমাকেও মারতে চেয়েছিল, জানিস কেন? কারণ আমি ওদের চেহারা দেখে ফেলেছিলাম, নিজের চোখে দেখেছিলাম ওরা কিভাবে এক এক করে সবাইকে মেরে ফেলছিল। কি ভয়ানক মৃত্যু ছিল এগুলো। তিনি হাত তুলে দেখালেন সামনের দিকে, ওই যে দেখ, ওইটা রাজ শিকদার, রুদ্র আর ফারজানার ছেলে, ওকেও মারতে চেয়েছিল ওরা। আর এই যে দেখছিস লাবিবকে দেখিয়ে বলল, ওকেও মারতে চেয়েছিল। তার চোখে থেকে থেমে রইল না, খানিকখানি আগে গলা নেমে এলো শুকনোতায়। তার চোখে থেকে থেমে থেমে পড়তে রইল পানি। আর ওই যে লামিয়াকে দেখছিস? দেখিয়ে বলল, ওই ছিল আমার পেটে, ওকে ছাড়েনি, মারতে চেয়েছিল আমার গর্ভে থাকা বাচ্চাটাকেও, আমার ভূপৃষ্ঠ না হওয়া বাচ্চাটাকে মেরে দিতে চেয়েছিল ওরা, কিন্তু না, পারেনি। হয়তো হায়াত মৃত্যুর মালিক আল্লাহ হয়তো চেয়েছিল ওদের মতো জানোয়ারদের শাস্তি দেওয়ার জন্য হোক, এরা বেঁচে থাকুক, আমার সাথে বেঁচে থাকুক। লাবিব, রাজ, ওরা এখন বড় হয়েছে, ওরাই নিবে ওদের মা বাবা ভাই বোনের মৃত্যুর বদলা। আর লুকোচুরি নয়, এবার শত্রুর সম্মুখে দাঁড়ানোর পালা। এই কথা বলতে রেদওয়ান তালুকদারের মুখে কোনো কথা থাকলো না। সে নিঃশব্দে দাঁড়িয়ে রইল, ঘেমে নিয়ে অবস্থা একাকার। হঠাৎ করেই দৃষ্টি গেল রাজের দিকে, রাজকে দেখালো, তারপর রাহিকে। আর এদিকে রাহি আর নূপুরের চোখে পানি। এতগুলো মানুষ মারা গেছে শুনে মুহূর্তে উঠে দাঁড়িয়ে সে রাহির হাত চেপে ধরল। রেদওয়ান তালুকদার কিছু না বলে টেনে নিয়ে যেতে লাগলো তাকে নিজের সঙ্গে। রূপা বেগম চিৎকার করে বলল, পালাতে চাস? দাঁড়া, আমার কথা এখনো শেষ হয়নি। কিন্তু রেদওয়ান থামলো না। সে জানে এই গল্পের শেষ এখানে না, এই গল্পের শেষ হবে যখন রক্তের ঋণ শোধ হবে। সবার মুখে স্তব্ধতা। রূপা বেগমের মুখ থেকে বেরিয়ে আসে একটা বাক্য শুনে বিদ্যুতের মতো পরিবেশটাকে আঘাত করলো। সবার চোখ অবাক। আর মেহেরিন দাঁড়িয়ে ভাবছে, এই নারীটা বলছে রাজের মা বাবাকে খুন করা হয়েছে, আর তার বোনকেও। এত নিকৃষ্ট, এত ভয়ঙ্কর মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে কিভাবে? চোখ ভিজে আসছে মেহেরিনের। পাশে থাকা আকরাম চৌধুরীরও চোখে জল। এক মুহূর্তে পুরো জায়গাটা নীরব, নিঃশ্বাস ফেলার মতো শব্দ যেন থেমে গেছে। এর মধ্যে সামনে গেলেন রূপা বেগম। তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকা কাজী সাহেবের সামনে দাঁড়িয়ে বললেন, বিয়ে পড়ানো শুরু করুন। কাজী সাহেব একটু অবাক হলেও মাথা নেড়ে সম্মতি দিল। কাগজ কলম বের করে বললেন, তা দেনমোহর কত লিখব? রূপা বেগম হঠাৎ মেহেরিনের দিকে দাঁড়ালেন, মাথায় হাত রেখে বললেন, এটা তোমার প্রাপ্য, তাই তুমি হয়তো দেনমোহর কত হবে বলে দাও। মেহেরিন কিছুক্ষণ চুপ থাকে, তারপর চোখের জল মুছে কোনো কথা নেই। আর ঠিক তখনই রূপা বেগম নিজেই বলেন, দেনমোহর যেহেতু আজই শোধ হবে, তাই লিখুন 50 লক্ষ।
যদিও আমি জানি আমার রাজ কোনোদিনও তার বউকে ছেড়ে দিবে না, তবুও নিয়ম তো নিয়মই, লিখুন 50 লক্ষ। হঠাৎ মেহরিন বলে উঠল, সাথে আরো কিছু লিখুন, ওর 212টি হার সব আমার। 1 সেকেন্ড, হার কি 212টি? আমি যতদূর জানি 6টি হতো। তার সাথে ওর 2টো চোখ আর হাত সবই আমার। সবাই চমকে উঠল। কাজী সাহেব কাগজ নামে বিষময় সমেত তাকালো। মাথায় এসব কি বলছো? এগুলো তো দেনমোহরে লেখা যায় না। মেহরিন এবার কণ্ঠে আনর্তা দিড্ডি এনে বলল, আপনি লিখুন, যেন কখনো ওর হাড় ভাঙলেও কেউ জানি বলতে না পারে এগুলো তার ছিল। যদি ওর হৃদয়ে আমার ছাড়া আর কোনো কারো নাম নাচানাচি করে, তাহলে সেই হৃদয়ও যেন কোপ দিয়ে 2 ভাগ করে দেওয়ার অধিকারটা শুধু আমারই থাকে। কাজী সাহেব বিষময়ে তাকিয়ে রইলেন মেহরিনের দিকে। তার ঠোঁটে শুধু একটি বাক্য হলো, আল্লাহ, এই মেয়ে কি বলে রে বাবা। সবার মুখে বিস্ময়, কেউ যেন এখনো বিশ্বাস করতে পারছে না মেহরিন এসব কি বলছে। মাথা নিচু করে অনেকে মুখ চেপে হাসছে, কেউ বা তাকিয়ে আছে রাজ আর মেহরিনের দিকে অপলকভাবে। রাজ মনে মনে বলল, এ না হলে মিসেস শিকদার, যার কথা শুনলেই মানুষ আটকে উঠবে। সাব্বাস বউ, তোমার জন্য গর্বে আমার বুক ফুলে উঠছে। কিন্তু মুখে একটুখানি কান্না মেশানো ভঙ্গি, নরম গলায় বলল, বউ, তুমি বিয়ের আগে আমাকে উপরে পাঠানোর প্ল্যান করে ফেলেছো বুঝি? তারপর হেসে উঠে বলে, কোনো সমস্যা নাই, লিখে দিন কাজী সাহেব। আমি আমার আপন নারী ছাড়া আর কারোর দিকে তাকাবো না। স্পর্শ তো দূরের কথা, আমার হৃদয়েও অন্য আর কেউ নাচবে না। লিখে দিন কাজী সাহেব। সবার কপালে তো আর প্রতিভক্ত বউ জোটে না। আমার বউ প্রতিভক্ত না হলে বউভক্ত হব কিভাবে? আমার কোনো সমস্যা নাই, লেখেন। রাজের কথা শুনে চারপাশে হাসির একটা নরম ঢেউ বয়ে গেল। চুমকি কানে কানে বলল, কবি সাহেব নাকি বউভক্ত, জামাই হবে রে। মেহরিন মুচকি আসে, মনে মনে বলে, বিয়ের স্বাদ সারা জীবনের জন্য মিটিয়ে দিব চান্দু। লাবিবের মনের ভেতরে হেসে উঠল, মনে মনে বলল, এবার বুঝবে ভাই, কত ধানে কত চাল, চুক্কো কত ধানে কত হবে। আর কাজী সাহেব মনে মনে বলে, দুইজনেই যে এক একটা পাগল। এই জীবনে কত কিছুই যে দেখলাম আল্লাহই জানে। তবু মুখে হাসি রেখে বললেন, আচ্ছা বাবা, লিখে দিচ্ছি। এখন আল্লাহর নামে বিয়ের কাজ শুরু করি। পবিত্র বন্ধনের সূচনা হয়। দুপাশে দুজন, এক পাশে রাজ, অন্য পাশে মেহরিন, মাঝখানে পাতাবাহার ফুলে সাজানো সাদা কাপড়। কাজী সাহেব রাজের দিকে ফিরে বলে, বাবা। এই রাজ কাজীর কথায় পুনরায় শুনে বলে, ওহে, আমি রাজি, আলহামদুলিল্লাহ, কবুল। সবার কপালে হাত। কাজী সাহেব হতবাক হয়ে বললেন, বাবা, আগে তো আমাকে বলতে দাও। রাজ মুখে কিঞ্চিত ব্যাঙ চায়, আপনি তো স্লো কেন? আপনার বইয়ের জন্য তো আমার খুব দুঃখ হচ্ছে। কি দেখে যে আপনাকে বিয়ে করেছিল? কাজী সাহেব একটু বিরক্ত হলেন। তিনি বললেন, আমার বইয়ের জন্য তোমার দুঃখ করতে হবে না, নিজের চিন্তা নিজে করো। তোমার যে বউ। চুমকি চোখে জল দিয়ে হাসতে থাকে, তোর কবি সাহেব তো বিয়ের জন্য পাগল হয়ে গেছে রে। আহারে বেচারা, মুখটা দেখ। এই কথায় মেহবুবা আর আরফা হেসে ওঠে। মেহরিন কিছু বলে না, শুধু ঠোঁটে নরম এক হাসি। ওইদিকে রাজের কানে ফিসফিস করে বলে, লাবিব ব্রো, একটু ধৈর্য ধরো, এত উত্তেজিত হচ্ছ কেন? কাজী সাহেব তো এখনো বলতে শুরু করেনি। রাজ মুখ বাঁকিয়ে বললেন, তুই বুঝবি না লাবিব, আমার মতো বউ পেলে তুইও বুঝতি। কখন কি বলে মুড বদলায় বলা যায় না। বিয়ে করব না বলে বসলে তখন আমি কি করব? লাবিব হেসে গড়িয়ে পড়ে, হে হে করে হাসতে থাকে। ঘর জুড়ে তখন নিঃশব্দ উত্তেজনা। বিয়ের মূল পর্বে শুরুটা করলেন কাজী সাহেব। তিনি গম্ভীর গলায় বললেন, বাবা, আপনি কি এই বিয়েতে সম্মতি প্রদান করছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। রাজ ঠোঁট বাঁকিয়ে ভুরু কুচকে বলে উঠল, রাজি না থাকলে এখনোই নাচতে বাকি আছে নাকি? বইয়ের এমন মারার প্ল্যান শোনার পর যখন পালিয়ে যায়নি, তখন বুঝে নিতে হবে আমি রাজি। শুধু আমি কেন, আমার পুরো 14 গোষ্ঠী রাজি। সবাই হেসে গড়াগড়ি খায়। হাসির স্রোতে কেউ মুখ চেপে ধরে, কেউ চোখ মুছে। কাজী সাহেব মুখটা বিরক্ত করে নিয়ে বলে, আচ্ছা এবার বলুন আলহামদুলিল্লাহ, কবুল। রাত ঠোক ফাঁক করে 32 পাটি দাঁত বের করে হাসি হাসি মুখ করে বলে উঠল, আলহামদুলিল্লাহ, কবুল। সবাই হাসিতে মেতে উঠল। চারদিকে যেন হালকা হয়ে গেল। তারপর কাজী সাহেব মেহরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মা, আপনি কি এই বিবাহে সম্মতি দিচ্ছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল।
হঠাৎ নিস্তব্ধতা। মেহেরিন চুপ, ঠোঁট কাঁপছে, কিন্তু শব্দ নেই। চোখে অদ্ভুত এক বিস্নগ্নতা। মনে হচ্ছে বুক চিরে কিছু বেরিয়ে আসতে চায়, কিন্তু গলায় আটকে গেছে। চুমকি আসে মেহেরিনের হাত ধরে বলে দে রে, বল। ফাইজা চৌধুরী মেহেরিনের মাথায় হাত রেখে মৃদু কণ্ঠে বলে, বল মা, তুই পারবি। আর সেই মুহূর্তেই রাজা থাকতে পারে না, উদ্বিগ্ন কণ্ঠে চিৎকার দিয়ে ওঠে, বউ, ও বউ, প্লিজ বলে দাও না একটা কবুল, এই একটাই শব্দ। দেখো, তোমার মুখে কবুল না শুনে আমার কত টেনশন হচ্ছে, কিডনি লক হয়ে যাচ্ছে রে বউ, প্লিজ বলে দাও। এই কথা শুনে সবাই যেন হাসে গড়াগড়ি খায়। ফাইজা চোখ মুছতে মুছতে বলে, চুমকিও তো হাসতে হাসতে বলে, রাজ ভাইয়ের তো পুরো শরীর লকডাউন হয়ে যাচ্ছে রে। শেষমেশ মেহেরিনের দিকে তাকিয়ে আর ধৈর্য ধরে রাখতে পারে না, চোখে জল, ঠোঁটে এক চিলতে হাসি। ধীরে ধীরে সেও বলে ওঠে, আলহামদুলিল্লাহ, কবুল। এই শব্দ শোনা মাত্রই পুরো ঘর গর্জে ওঠে, আলহামদুলিল্লাহ। কারো চোখে জল, কারো ঠোঁটে প্রশান্তির হাসি। এই একটা সম্পর্ক দুটি হৃদয়ে অশ্রব্র ভালোবাসার বন্ধনে সাক্ষী হয়ে থাকলো। এই একটা শব্দ যেন হাজার বছরের অপেক্ষার জবাব রইল। এবার সাদা কাপড়টা সরানো হয়, আর সাদা কাপড়টা সরানো মাত্রই ঘটে গেল এক অভিনীত চমৎকার ঘটনা। রাজ যেন নিজেকে ধরে রাখতে পারল না, এক লাফে ঝাঁপিয়ে পড়ল মেহেরিনের ওপর। অনিয়ন্ত্রিত ভালোবাসায় মেহেরিন নিজের ভারসাম্য হারিয়ে ফেললো। একেবারে মাটিতে পড়ে গেল রাজ আর মেহেরিন। নতুন পর্ব ঘোরাঘুরি খাচ্ছে। থ্যাংক ইউ বউ, রাজ বলে। মেহেরিন ভুরু কুচকে বলে, আল্লাহ গো, আমার কোমর শেষ, কোমর বোধহয় ভেঙে গেল। রাজ বলে, তুমি আমার হাতি বললা বউ? সরি, আপনি মানুষ না, হাতি। উঠুন উঠুন, আমার কোমর শেষ। রাজ বলে, তুমি আমায় হাতি বললা বউ? মেহেরিন দাঁতে দাঁত চেপে বলে, হাতি না বললে আর কি বলবো? এমনভাবে ঝাঁপিয়ে পড়লেন কেন? একটু লজ্জা শরম তো করুন। সবার চোখ তখন এই দিকে, কেউ কাউকে হাসি থামাতে পারছে না। বড়রা এদিক ওদিক তাকিয়ে কেটে পড়লেই বাঁচে। পাশে দাঁড়ানো দের মধ্যে হাসির রোল পড়ে গেছে। চুমকি, মেহবুবা, আরফা একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। লামিয়া পেট ধরে বসে পড়েছে মাটিতে। আরশার মাহিরের চোখে জল এসে গেছে হাসতে হাসতে। এদিকে রাজ উঠে দাঁড়িয়ে মেহরিনকে টেনে তুলল। মেহরিন গা ঝেড়ে এক গরম চোখে তাকালো রাজের দিকে। রাজ দাঁত বের করে হাসলো। ঠিক তখনই লাবিব পাশে থেকে ফিসফিস করে বলল, ব্রো, একটু কন্ট্রোল করো নিজেকে প্লিজ। নতুন বউকে নিয়ে যদি স্টেজে গড়াগড়ি খাও, হানিমুনটা একেবারে ভূমিকম্প হয়ে যাবে। এ কথা শুনে সবাই হাসির রোল। চুমকি হাসতে হাসতে বলে, তোর বিয়ে স্মরণীয় হয়ে থাকবে রে মেহেরিন। কি বিয়ে শুরু করলি তোরা? মেহেরিন লজ্জায় চোখ মুখ ঢেকে ফেলেছে, কিন্তু তার চোখের কোণায় এখন আনন্দের টলমলে জল। রাজ তখন সবাইকে বলে, চুপ, এত দাঁত বেড়ে করা হচ্ছে কেন? আমি কি ক্লাউড নাকি? আর আমি আমার বউকে নিয়েই পড়েছি, এতে এত হাসার কি হয়েছে? আর এ কথা শুনে আবারও চারপাশে হাসির ঝড় বইতে লাগলো। আতঙ্ক, ভয়, হাসি, রহস্য, মজা, আনন্দের মধ্য দিয়ে বিয়ের মুহূর্তটা প্রায় পেরিয়ে গেল। শুরু হলো বিদায় পালা। একটা মেয়ে তার শৈশব, কৈশোর, ঘর, মানুষ, স্মৃতি সবকিছু পিছনে ফেলে নতুন জীবনে পা বাড়ায়। এটা এমন এক সময় যা বাইরে থেকে যতই শুভনীয় মনে হোক না কেন, ভেতরটা এক ভয়ঙ্কর বেদনার আগুন জ্বলে। তেমনি এক আগুনের মধ্য দিয়ে পাড়ি দিচ্ছে মেহেরিন। চারপাশে কান্না, মায়ের, ফুপির, বোনের, সবাই কাঁদছে। শুধু মেহেরিন কাঁদছে না, তার চোখ শুকনো, কিন্তু বুকটা যেন ভেতর থেকে ফেটে যাচ্ছে তার। কারণ সে জানে তার কান্না দেখলে বাকিরাও ভেঙে পড়বে। তাই নিজে কান্না আটকে রেখে শক্ত থাকার চেষ্টা করছে সে। মাকে জড়িয়ে ধরে বললেন, সবার সাথে মানিয়ে নিস মা, কাউকে কিছু বলার আগে ভাবিস, সবসময় ওদের মন বুঝে চলার চেষ্টা করবি। মেহেরিন শুধু মাথা নাড়ে, কিছু বলে না। চুমকি আর মেহবুবা একসাথে জড়িয়ে ধরে চুমকিকে কাঁদতে থাকে। ভালো থাকিস রে, তোকে মিস করব। মেহবুবা বলে, তুই না থাকলে এই বাসাটা কত ফাঁকা লাগবে, ভাবতে কষ্ট হচ্ছে। মেহেরিন হাসি মুখে বলে, নিজেদের ও মা বাবাকে দেখে রাখবি, আমার জন্য দোয়া করবি। আরফা এসে চোখ ভরা জলে বলে ওঠে, মিস করব আপু, খুব মিস করব। মেহেরিন ওকে জড়িয়ে ধরে হাসে, কিন্তু হাসির আড়ালে একটা কষ্ট চাপা পড়ে যায়। তখন হাসে আকরাম চৌধুরী আর ফাইজা চৌধুরী। দুজনেই মেহেরিনের মাথায় হাত রেখে বলে, সুখী হমা। আরও শেষে মাথায় হাত রাখিয়ে, ভালো থাকিস বোন, সব সময়। দূরে দাঁড়িয়েছিল মাহির। মেহেরিনের দিকে এগিয়ে যায় তার ছোট ভাইয়ের দিকে। মাহির এক ঝলকে বোনকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মেহেরিনের মাথায় হাত রেখে হেসে বলে, আরে দেখ, আমাকে তো
তোর আজকে তো তোর আপদ বিদায় হয়ে গেল। খুশি হওয়া উচিত তোর। তোকে আর কেউ বকবে না। রাজা হয়ে গেলি তো এই বাড়ির, বুঝলি? মাহির কাঁদতে কাঁদতে মাথা নাড়ে। শেষে আসে বাবা ফিরোজ মির্জা। তিনি মেহেরিনের হাত ধরে বলেন, চলো মা। তারপরে রাজের হাতে নিজের হাত তুলে দিয়ে বলে, আমার মেয়ের খেয়াল রেখো। রাজ মাথা নেড়ে সম্মান দেয়। কিন্তু মেহেরিন যখন বাবার বুকে জড়িয়ে পড়ল, তখন ফিরোজ মির্জা নিজেকে ধরে রাখতে পারলেন না। বুকের মধ্যে হু করে ওঠা কষ্ট। আর মেয়েটাকে কখনো যেন কষ্ট না হয়। কোনো কষ্ট দিও না রাজ, ভুল করে রাগ দেখিও না, বুঝিও। না হলে হাড়গোড় সব ঠিক থাকবে না। ও তো আর অবলা নারী নয়। আমার মেয়ের জন্য চিন্তা হচ্ছে, তোমার জন্য বেশি চিন্তা হচ্ছে আমার। সাবধানে থেকো বাবা। রাজ দুঃখী হাসি দিয়ে এনে বলে, শ্বশুর আব্বা ভয় দেখাবেন না, সাহস দিন। ফিরোজ মির্জা কাঁধে হাত রেখে বললেন, তোমার প্রতি আস্থা বিশ্বাস সবাই আছে আমার, কিন্তু তুমি মাইর খাবে। রাজ এবার জোরে বলে, শ্বশুর আব্বা। সবাই আরেক দফা হাসি শুরু করে দেয়। তারপর রাজ উঠে সোজা ঘোড়ার দিকে বসে, হাত বাড়িয়ে দেয় মেহেরিনের দিকে। মেহেরিন ওর হাত ধরে ঘোড়ার পিঠে উঠে বসে। চারপাশের মানুষ কান্না ভেজা চোখে, আল্লাহ তোমাদের মঙ্গল করুক, নতুন জীবন শুভময় হোক। টকবক শব্দ করে ঘোড়াটি ছাড়ে, আর পেছনে পড়ে থাকে কিছু স্মৃতি, কিছু চোখের জল, আর একখণ্ড শুকনো ভালোবাসার শূন্যতা। বিদায়ের সাথে সাথে সবগুলো প্রিয় মুখ হারিয়ে যাচ্ছে। রূপা বেগম, লাবিব, লামিয়া, প্রতিটি প্রিয় মুখ এক এক করে যেন হারিয়ে গেল বিদায়ের ঢেউয়ে। এখন শুধু রাজ আর মেহেরিন। নদীর ধারে নির্জন এক চাঁদ, সেখানেই দাঁড়িয়ে আছে তারা। আকাশ জুড়ে হাজার তারার ভিড়। এক টুকরো সাদা চাঁদ ঝুলে আছে, তার নিচে দাঁড়িয়ে নদীর পাশে হারিয়ে যেন সাদা ঘোড়াটি। মেহেরিন পা ডুবে বসে আছে জলে। নদীর জল আজ যেন থমকে গেছে, চুপচাপ তাকিয়ে আছে শুধু এক নতুন জীবনের সূচনার দিকে। মেহেরিনের ভেতরে এখন বিরাজ করছে এক নতুন শীতলতা। মেহেরিন পা ডুবিয়ে বসে আছে নদীর জলে। মেহেরিন এই পরিবেশ কেন জানি ওর খুব ভালো লাগছে। চাঁদের আলোয় ধোয়া ওঠা এই চাঁদ মুহূর্তে সবকিছু যেন মোহময় কোমল করে দিচ্ছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে আসে একটি ডাক, মুনব্রেম। মেহেরিন পিছে তাকিয়ে না, শুধু ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। তারপর আবার রাগি রাগি করে নেয় তার মুখটা। পাশে সে ধপ করে বসে পড়ে রাজ। দুই হাতে ধোয়া ওঠা চায়ের কাপ একটি এগিয়ে দিল মেহেরিনের দিকে। মনে রাজে লক্ষ্য করে মেহেরিনের মুখ ঘুরিয়ে আছে অন্যদিকে। রাজের ভেতর হালকা একটা দীর্ঘশ্বাস নেমে আসে। মনেই ভাব, আল্লাহ মালুম জানে এই বইয়ের রাগ ভাঙবে কিভাবে। তারপর একটু আবেগ নিয়ে আবারও ডাকে, মুমরেন। সে একই টান, একই নরম সুর। মেহেরিন আবারও কিছু বলে না, শুধু রাজের দেওয়া চায়ের কাপটা হাতে নেয়, একটা চুমুক দেয়, ঠোঁট নাড়িয়ে চা খায়, কিন্তু তার মুখে কোনো শব্দ নেই। রাজ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর নিজের কাপটা বাড়িয়ে মেহেরিনের কাপটা নিয়ে নেয়, বলে, দাও, এটা ভালো হয়নি, আমি খাই, তুমি এটা খাও। মেহেরিন কিছু না বলে কাপটা ছেড়ে দেয়। রাজের মুখে একটু হাসি খেলে যায়। মেহেরিনের মুখ ঘুরিয়ে ফের আবার মুচকি হাসে, চুপচাপ নিজের চায়ের কাপে চুমুক দেয়। আর রাজ সে নিজের কাপটা ঠিক সেখানে ঠোঁট ছোঁয় যেখানে একটু আগে মেহেরিন ঠোঁট ছুঁয়েছিল। বাকি চাটা ধীরে ধীরে পান করে। চাঁদের আলোয় নদীর শব্দ আর নিঃশব্দে গড়িয়ে ওঠা এক সম্পর্কের সুরও। এটাই কি তবে ভালোবাসা? ট্রিং টিং রাজের ফুল বেঁচে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে লাবিবের নাম। রাজ কল রিসিভ করে বলে, বল। লাবিব হেসে উত্তর দেয়, ব্রো, তোমরা কখন আসবে? হালকা হাসে রাজ উত্তর দেয়, আজকে সারা রাত শহর ঘুরবো বউকে নিয়ে, তারপর যাব। লাবিব হাসি মুখে বলে, ওকে, অল দ্য বেস্ট ভাইজান। রাজ কল কেটে দেয়। মেহেরিনের পাশে চুপচাপ বসে পড়ে। নদীর জলে পা তুলে ছুঁয়ে থাকে ধীরে ধীরে আকাশে জুড়ে চাঁদ আর তারার মেলা। হঠাৎ রাজ শুয়ে পড়ে ঘাসের ওপর। মেঘ এবার তাকিয়ে থাকে তার দিকে। তারপর হঠাৎ করে
রাজ মেহরিনের হাত টেনে নেয় নিজের বুকের কাছে। মেহরিন আবারও রেগে গেছে। আরে কি করছেন, ছাড়ুন। আপনাকে শুতে ইচ্ছে করেছে, আপনি শোন, আমাকে জ্বালাচ্ছেন কেন? রাজ হেসে বলে, জানো মেমব্রেন, আজ খুব ইচ্ছে করছে বিয়ের রাতে বউকে বুকে জড়িয়ে নিয়ে 1000 তারা গুনব, ওই চাঁদের পাশের তারাগুলো। মেহরিন চুপ হয়ে যায়। মেহরিনের মুখে কোনো শব্দ নেই, শুধু শুয়ে শোনে রাজের কথা। মেহরিন চোখ বন্ধ করে নেয়, শুধু তার ঠোঁটে খেলে যায় একটি তৃপ্তির হাসি। মেহরিন রাজকে জড়িয়ে ধরে। রাজ হেসে নিজেকে জড়িয়ে নেয় তার বউকে। মেহরিন নিচু গলায় বলে, রাজ এবার দুষ্টুমি করে বলে, তুমি কি এখনো বাসর করতে চাও? মুহূর্তে উঠে দাঁড়ায় মেহরিন। রাজের বুকে একটা কিল মেরে এক হাতে ঠাস করে একটা থাপ্পড় মেরে। অসভ্য নির্লজ্জ লোক। রাজ হেসে ওঠে, আবার মেহরিনকে টেনে নেয়। মেহরিন রেগে গিয়ে বলে, ছাড়ুন অসভ্য ঠোঁটকাটা লোক। রাজ হেসে ওঠে, সে হাসি যেন পুরো শরীর কাঁপিয়ে তোলে। আর মেহরিন সে তো শেষমেশ হাসিতে ভেঙে পড়ে। চাঁদের দিকে তারার ভিড়, দুজন মানুষ, একটা ভালোবাসা শুরু। অনেকক্ষণ পর একে অপরের দিকে স্নিগ্ধতা কাটালো রাজ আর মেহরিন। হঠাৎ রাজ উঠে বসে, তার সঙ্গে ফোনে কথা বলে। তারপর এক ঝলকে এসে হাজির হয় ফুল নিয়ে সাজানো এক রিক্সা, ফুল দিয়ে বাঁধানো সব কিছু। ঝিকঝিক করছে চারপাশটা। মেহরিন আবার তাকিয়ে বলে, রিক্সা? এগিয়ে এসে বলে, চলুন মামা। মেহরিন বিস্ময়, আরে মামা আপনি? লোকটা হেসে বলে, হ্যাঁ মামি, কেমন আছেন? মেহরিন হেসে বলে, আলহামদুলিল্লাহ, আপনি তো? লোকটা হাসি মুখে বলে, মামা পাঠাইছিল সেদিন আপনার জন্য। রাজ একটু মাথা নাড়িয়ে চুলকে বলে, চলুন ম্যাডাম, শহরটা একটু ঘুরি। রিক্সা চলতে শুরু করেছে। মেহরিন রাজের পাশে বসে, মুখে ম্লান হাসি, চোখে বিষয়। শহরের আলো ঝলমল পথ ধরে তারা ঘুরে বেড়ায়। হঠাৎ রাজ বলে, মামা ওই জায়গাটায় নামান। রিক্সা থেমে যায়। রাজ আগে নেমে হাত বাড়ায়, নামো মেমব্রেন। মেহরিন হাত ধরে না। রাজ ওকে নিয়ে উঠে পড়ে একটা ছোট্ট ফুলের দোকানের সামনে। সেখান থেকে কিনে নেয় দুটো বেলি ফুলের মালা। মেহরিনের হাতে পরিয়ে দেয়। মেহরিন অবাক হয়ে তাকিয়ে থাকে, ভাবতে থাকে, এই মানুষটা কিভাবে আমার মনের সব খবর জানতে পারে। তার চোখে জল চলে আসে। রাজ মালা পরিয়ে দুহাত তুলে নেয়, সেই সাথে চুমু খায় তার ঠোঁটে, কপালে। এক চোখে অশ্রু গড়িয়ে পড়ে মেহরিনের। রাজ আতকে ওঠে, ওরিও না, কোথায় ব্যথা পেয়েছো বলো না আমায়। মেহরিন কিছু বলে না। রাজকে জড়িয়ে নেয় বিস্ময়। বাড়ির কথা মনে পড়ছে, আচ্ছা কেঁদো না, কালই নিয়ে যাব। মেহরিন কিছু বলে না, ফিসফিস করে বলে, বাড়ি চলুন। রাজ সম্মতি দেয়। আবার কারোর সঙ্গে ফোনে কথা বলে। তারপর হাজির হয় ফুল দিয়ে সাজানো একটা বাইক, সাথে এক ছেলে। মেহরিন সালাম দিয়ে চাবি রাজের হাতে দিয়ে চলে যায়। মেহরিন বিস্ময় নিয়ে বলে, আপনি এত প্ল্যান করে লিখেছিলেন, যদি আমার বিয়ে হৃদ ভাইয়ের সঙ্গে হয়ে যেত? রাজ হেসে বলে, আমার কাছে প্ল্যান বি ছিল। মেহরিন তাকিয়ে বলে, প্ল্যান বি? রাজ চোখে চোখ রেখে বলে, প্ল্যান বি হচ্ছে আমার প্ল্যান এ কখনো ব্যর্থ হতে পারে না। মেহরিন মুখ শক্ত করে বলে, আপনি আসলে একটা অসভ্য লোক। রাজ হেসে বলে, ওইটা শুধু আপনার কাছে ম্যাডাম, এবার চলুন, আরও অনেক কাজ, খেলাধুলাও বাকি। মেহরিন চোখ গরম করে তাকায়। রাজ হেসে বলে, আচ্ছা বাবা, আর কিছু বলবো না, চলো। মেহরিন বাইক উঠে বসে। রাজ বলে, ধরে বসো। মেহরিন বলে, কিছু না, কিন্তু রাজের পেছন থেকে চেপে ধরে। রাজ হেসে বলে, আমায় মারতে চাও নাকি? মেহরিন পেছন থেকে আরো জোরে জড়িয়ে ধরে রাজকে। বাইক ছুটে চলে চাঁদের আলোয়, শহরের বাতাসে। মেহরিন ধীরে ধীরে আঁকড়ে ধরে তার ভালোবাসাকে। রাজ হঠাৎই গান ধরে আর পেছনে তাল মেলায় মেহরিন। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? মেহরিন তুমি বলো। এভাবেই তারা পৌঁছে যায় শিকদার বাড়িতে। ভালোবাসার স্মৃতি, ভরসা, ভালোবাসা পেছনে রেখে শিকদার বাড়ি ফুলে ফুলে সাজানো হয়েছে। রঙিন বাতি সাজানো উঠান আর বেলি রজনীর গন্ধে গোলাপের সুবাসে মোমো করছে বাতাস। রাজ মেহরিনের হাত ধরে বলল, চলো মেমব্রেন, আজ তোমার স্বপ্নের রাজে পা দেওয়ার দিন। মেহরিন ধীরে ধীরে এগোয় রাজের সঙ্গে। ডোরবেল বাজাতে দরজা খোলে লামিয়া। মেহরিনকে দেখে এক ঝলক হেসে বলে, ওয়েলকাম টু ইয়োর লাইফ হাউস ভাবিমণি। পেছনে এসে দাঁড়ায় রূপা বেগম। মেহরিনকে বরণ করে নেয় রূপা বেগম। মেহরিন ওনাকে সালাম করে।
রূপা বেগম মেহেরিনকে আঁকড়ে ধরে বলে, তোমার স্থান আমার পায়ের নিচে না, আমার বুকে। মেহেরিনও জড়িয়ে ধরে মমতাময়ী শাশুড়িকে। ঠিক তখনই হাজির হয়ে লাবিব হেসে বলে, উফ মা, ভাবিকে ছাড়ো এখন, কাল সারাদিন আদর করো, এখন একটু ছেড়ে দাও, ওরা তো ক্লান্ত। রূপা বেগম মেহেরিনকে ছেড়ে দেয়। মেহেরিন ভেতরে পা রাখে, চোখ বড় করে বিষময়ে। ফুল দিয়ে সাজানো গোটা ঘর, পায়ে পায়ে এগোতে এগোতে মনে হয় সে যেন এক রূপকথার রানী। রাত চোখের ইশারায় মেহেরিনের সামনে এগোতে বলে। ফুল ঝরে পড়ে চারদিক থেকে, রঙিন পাপড়ি বৃষ্টির মতো। মেহেরিন হাঁটছে ফুলের পথে, রাজের ঘরের দিকে প্রতিটা পা যেন কবিতার পঙ্কপ্তি। রাজ বিরক্তি নিয়ে বলে, কি সমস্যা তোদের? লামিয়া মুখ টিপে বলে, টাকা দাও, না হলে ঢুকতে দিব না। রাজ চোখ বড় করে বলে, কত? লাবিব গম্ভীর গলায় বলে, সেফ 2 লাখ। রাজ হতবাক, কি? যদি না দেই? লামিয়া হেসে বলে, তেমন কিছু না, না দিলে তোমার বউ আমার ঘরে থাকবে আজ। রাজ ঠোঁট চেপে ধরে বলে। মেহেরিন মুখ নিচু করে হাসে। তখন লামিয়া মেহেরিনের হাত ধরে বলে, ভাবিমণি, আজ তুমি আমার ঘরে থাকবে, ঠিক আছে? রাজ এক বলে, মামার বাড়ি পেয়েছিস নাকি? আমার বউ তোর ঘরে কেন থাকবে? বলে মেহেরিনের হাত টেনে নিজের কাছে নেয়। মেহেরিন মিষ্টি এসে বলে, দিয়ে দিন না ওদের টাকা। রাজ বলেই ফেলে, বউ বলেছে মানে দিতেই হবে। রাজ কার্ড বের করে দেয়, নাও নিয়ে যাও, কিন্তু মনে রেখো আমি কেবল বইয়ের কথাই শুনি। লামিয়া আনন্দে মেহেরিনকে জড়িয়ে ধরে, তুমি আমার লাকি চ্যাম্প। বলে মেহেরিনের গালে একটা চুমু খায়। লাবিব রাজের দিকে তাকায়, অল দ্য বেস্ট ভাই। তারপর সবাই সরে যায়। মেহেরিন আর রাজ একসঙ্গে ঘরে প্রবেশ করে। একটা নতুন জীবনের প্রথম দরজা খুলে যায়। ঘরে পা রাখতেই মেহেরিন থমকে যায়। সামনে এক স্বপ্নপয়ে ফুল দিয়ে সাজানো লাল বাগিচা, লাভ ইউ বেলুনে কোনায় কোনায় যেন রঙিন বাতি, মোমবাতি, আলো, আর সব কিছুতেই যেন এক নতুন সুবাস। তার মাঝে লেখা কবি সাহেব মেমব্রেন। মেহেরিন শ্বাস আটকে যায়। চারপাশে তাকিয়ে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। পিছন থেকে রাজ এসে দাঁড়ায়। মেহেরিনের বিষময়ে মাখা মুখ দেখে মুচকি এসে ফোন বের করে, একটা ছবি তুলে ফেলে। ক্লিকের শব্দেই মেহেরিন ফিরে তাকায়। এত সুন্দর করে সাজানো, মুগ্ধ কণ্ঠে বলে ওঠে সে। রাজ এগিয়ে এসে কানে কানে ফিসফিস করে বলে, আপনার কবি সাহেব তার মেমব্রেনের জন্য এইটুকু করবে না? এই কথাগুলো যেন বিদ্যুতের মতো ছুঁয়ে যায় মেহেরিনের সারা শরীর। সে একটু পেছাতে চায়, কিন্তু রাস্তাকে থামিয়ে ধরে। কোথায় পালাবেন ম্যাডাম? আপনার পালাবার পথ বন্ধ। এখন কবি সাহেব আপনার খাঁচায় বন্দি। মেহেরিন ফিসফিস করে বলে, আমি কিন্তু রাজার কোনো সুযোগ দেয় না। মেহেরিনের ঠোঁটের নিচে নিজের ঠোঁটে রাজত্ব চালায় মেহেরিনের ঠোঁটে। মেহেরিন কেঁপে ওঠে, রাজের চুল আঁকড়ে ধরে। সময় থেমে যায়, অনেক সময় ওইভাবেই কেটে যায়। তারপর রাজ ধীরে ধীরে ছেড়ে দেয় মেহেরিনকে। মেহেরিন জোরে জোরে নিঃশ্বাস নেয়, মাথা নিচু করে ফেলে। রাজ এক ঝলক তাকিয়ে আবার পাশের আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে মেহেরিনের দিকে বাড়িয়ে দেয়। ফ্রেশ হয়ে আসো, নামাজ পড়তে হবে। মেহেরিন মাথা নেড়ে বলে, আগে গয়না খুলতে হবে। সে গয়না খুলতে পারে, চুড়ি, কানের দুল, কিন্তু গলার হার খুলতে পারছে না। রাজ চুপচাপ এসে মাথার ওড়নাটা সরিয়ে দেয়, চুলগুলো কাঁধ থেকে সরিয়ে নেয়। মেহেরিনের হাতে স্পর্শে কেঁপে ওঠে। রাজ খুব সাবধানে গলার হার খুলে দেয়। এরপর মেহেরিনের কপালে এক গভীর চুমু এঁকে দেয়। যাও, ফ্রেশ হয়ে আসো। মেহেরিন শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর বের হয়ে নীল শাড়িতে, ভেজা চুল, অপার্থিব সুন্দর লাগছে তাকে। চুল থেকে টুপটুপ করে গড়িয়ে পড়ছে পানি, যেন আকাশ থেকে ঝরে ঝরে নেমে পড়া তারা তার ঘরে। রাজ মেহেরিনকে এমন অবস্থায় দেখে ঢোক গেলে ধীরে ধীরে এগিয়ে আসে। মেহেরিন এক ধমকে বলে, খবরদার কাছে আসবে না, এখন যদি কাছে আসেন খুব খারাপ হবে। রাজ বলে, বউ, নামাজ পড়তে হবে, আপনি যান, ফ্রেশ হয়ে আসুন। গম্ভীর কণ্ঠে বলে মেহেরিন। রাজ এবার দীর্ঘশ্বাস ফেলে, মাথা নিচু করে ওয়াশরুমের দিকে চলে যায়। আর মেহেরিন তার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই কবি সাহেব ভালো না বেশে থাকা যায় না কোনোভাবেই, কিন্তু এই কবির বিষয়ে একটা খুব বজ্জাত, অসভ্য, শয়তান, ঠোঁটকাটা লোক।
ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রাজ। নীল পাঞ্জাবি, সাদা পায়জামা, ভেজা চুল থেকে এখনোই টুপটুপ করে পানি পড়ছে। চোখে এক অদ্ভুত প্রশান্তি। মেহেরিন চুপ করে তাকিয়ে আছে তার দিকে। এই মানুষটা কি সত্যি তার? এই মানুষটা কি তার কাব্যের নায়ক? রাজ মেহেরিনের চোখে চোখ রেখে দৃষ্টি করে হেসে ফেলে। বউ, আমাকে কি আজ একটু বেশি সুন্দর লাগছে? মেহেরিন চোখ নামিয়ে ফেলে। মুখে কিছু না বলেও ঠোঁটের কোণে এক হালকা হাসি। রাজ ধীরে ধীরে এগিয়ে এসে দুটো চায়নামচ নিয়ে আসে। একটা মেহেরিনের হাতে তুলে দেয় আর একটা নিচের সামনে বিছিয়ে নেয়। দুজন পাশাপাশি দাঁড়িয়ে যায় একসাথে। তাকবীর, রুকু, সিজদা, দুজনের বিশ্বাস যেন মিলে গেছে একসাথে পবিত্র শ্বাসে। নামাজ শেষে দুজন হাত তুলে আল্লাহর দরবারে নিজের নতুন জীবনের জন্য মোনাজাত করে। রাজের চোখ বন্ধ, ঠোঁটে কাঁপা কাঁপা কণ্ঠ। হে আল্লাহ, তুমি আমার জীবনের এই মানুষটিকে পাঠিয়েছ, আমি কৃতজ্ঞ। যতদিন এই প্রাণ থাকবে আমি তার পাশে থাকতে চাই, তাকে সম্মান করতে চাই, ভালোবাসতে চাই। মেহেরিন চোখে ছলছল। সে নিজের মনে গভীরভাবে আওড়ায়, হে রব, এই মানুষটা যেন আমার কবি সাহেব হয়ে থাকে সারা জীবন, আর আমি তার পাশে চিরদিনই অরিয়না, তার মেমব্রেন হয়ে থাকতে চাই। দুজনের হাত তখনও ওপরে, কিন্তু মন অনেক গভীরে গেঁথে গেছে একটা শব্দ, ভালোবাসা। যেন ভালোবাসা, যে ভালোবাসা ছায়াতলে পবিত্রতা পাবে সারা জীবন। এভাবেই যেন তারা থাকতে পারে। খোদার কাছে একটাই আরজি তাদের।